আচ্ছা, যদি আপনি এই গ্রাফটা তাহলে বুঝতে পারছেন আশা করি। তো গ্রাফের মধ্যে কি বলছে, যদি আপনারা মানে $2 পার ইচ প্রোডাক্টের জন্য আমরা পার্চেসিং কস্ট হয়, তাহলে পিডি হচ্ছে এটা আমাদের। আর এটার ক্ষেত্রে তো আমি বললামই। তা এখন এখানে যদি হয়, এখানে যদি আপনার কোয়ান্টিটি হয় 0 থেকে 45, তাহলে গ্রাফটা হবে এটা। ঠিক আছে। আর এখন যদি আপনি কোয়ান্টিটিটা চেঞ্জ করেন, তো চেঞ্জ করলে দেখা যাবে এই যে এই ইয়ার মধ্যে ধরেন পি এর ভ্যালু এখানে কত, এখানে বসান 2, মানে 2 × D। কিন্তু আপনি যখন এই যে কিউটাকে চেঞ্জ করবেন, মানে 2 × D রেখে, তো তখন গ্রাফটা আসলে এরকম একটা হাইপারবোলিক টাইপ হবে শেপ। তারপর হচ্ছে যখন 1.70 রাখবেন এখানে, 1.70 রেখে কিউটাকে চেঞ্জ করবেন, তখন গ্রাফটা হবে এরকম। আর তারপর আপনি যখন ধরেন আর বাকি কত 1.40 রাখলে ওই যে হাইপারবোলিক হবে, বাট একটু নিচে। মানে কস্ট যত কমতে থাকবে গ্রাফটা তত নিচে আসতে থাকবে, বাট একটা হাইপারবোলিক গ্রাফ হবে। ঠিক আছে। তো এই বিষয়, এই হচ্ছে এটার এক্সপ্লেনেশন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী যে গ্রাফটা আছে এটাতে যাই। দেখেন, এখানে আরেকটু মানে ডিটেলস ভাবে দেখাইছে, আর কিছুই না। এখানে ডিটেলস ভাবে কি বলছে, বলছে যে আমাদের যেই অর্ডারিং কস্টটা, ঠিক আছে, এটা তো আমরা কোয়ান্টিটি যত আমাদের কি হবে ইনক্রিজ করবে, যত ইনক্রিজ করবে আপনার ডিসকাউন্ট পাবেন। তো ডিসকাউন্ট পাইলে কি হবে, এই যে অর্ডারিং কস্ট কিন্তু আমরা কমতে থাকবে। ঠিক আছে। বাট এখানে যে ক্যারিং কস্টটা আছে, ক্যারিং কস্ট কিন্তু তো বাড়তে থাকবে। ধরুন ক্যারিং কস্ট যদি সবসময় আপনার সেম হয়, ঠিক আছে, ক্যারিং কস্ট যদি সবসময় সেম হয়, তাহলে দেখা যাবে এটা কি হবে, এই সমহারেই এটা বাড়তে থাকবে, বাড়ার রেট যদি সেম থাকে। ঠিক আছে। তো তাইলে দেখেন ক্যারিং কস্ট আমার বাড়তে থাকবে। আর এদিকে যদি আমি গ্রাফগুলো ড্র করি, মানে টোটাল কস্ট এর জন্য, টোটাল কস্ট হচ্ছে আমাদের আহ আচ্ছা দাঁড়ান একটা মিনিট। টোটাল কস্ট আমাদের বি এর জন্য, আবার টোটাল কস্ট হচ্ছে সি এর জন্য। ঠিক আছে। এগুলো যদি একটু কস্ট বা প্রাইস যদি আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে, প্রাইস যদি আমার চেঞ্জ হয়, এ বি হচ্ছে তিনটা জিনিস ধরেন, এবিসি। তো এখন তাহলে কি হবে তিনটার জন্য, এই যে যখন আমরা এভাবে ধরেন আমাদের প্রাইসটা ডিক্রিজ করতেছে, হ্যাঁ এটা একটু বলে দিছে, প্রাইসটা ধরেন ডিক্রিজ করতেছে। তো গ্রাফটা যদি এরকম হয়, গ্রাফগুলো যদি এরকম হয়, দেখা যাবে আমাদের যদি ক্যারিং কস্ট সেমই থাকে, ঠিক আছে, তাহলে সেম বিন্দুতেই, এই যে সেম পয়েন্টে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়। ঠিক আছে। এটা আমরা দেখছিলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ক্ষেত্রে। আহ, এই যে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট যদি আমাদের সেম থাকে, তো আমাদের ওই টোটাল কস্ট এ এর জন্য যদি গ্রাফ এরকম, টোটাল কস্ট বি এর জন্য, টোটাল কস্ট সি এর জন্য গ্রাফ যদি এরকম হয়, প্রাইসটা ডিক্রিজ করতেছে, তো দেখা যায় আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেম জায়গায় থাকবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেম জায়গায় থাকবে, ধরেন এটা হচ্ছে আমাদের কিউ নটের কে। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ই ও কিউর ক্ষেত্রে। কিন্তু যখন হচ্ছে আমাদের ক্যারিং কস্টটা চেঞ্জ হবে, ক্যারিং কস্ট চেঞ্জ হবে, ধরুন অর্ডারিং কস্ট সেম হারেই কমতেছে, বাট ক্যারিং কস্ট আমাদের আলাদাভাবে চেঞ্জ হয়। ঠিক আছে। ধরেন এ এর জন্য একরকম, বি এর জন্য এরকম, এটা সি এর জন্য এরকম। হ্যাঁ, এ এর জন্য হচ্ছে অনেক ফাস্ট হচ্ছে এটা বাড়তেছে, বি এর জন্য আর একটু কম, সি এর জন্য আরো কম, তো এরকম। আর এটার ক্ষেত্রে ধরেন এটা আমার টোটাল কস্ট এর জন্য, টোটাল কস্ট বি, টোটাল কস্ট সি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অপটিমাল কোয়ান্টিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। এই যে আমাদের যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দু বরাবর হবে আমাদের অপটিমাল কোয়ান্টিটি। ঠিক আছে। তো ডিসকাউন্টের ক্ষেত্রে এই একটা বিষয় আর কি, একটু মাথায় রাখতে হবে। আর যাই হোক, এটা একটু গ্রাফিক্যালি দেখাইছেন, আমরা আসলে ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি বলছে, A maintenance department of a large hospital uses about 1816 cases of liquid cleanser annually। তো মানে এটার ডিমান্ডটা কত, ডিমান্ড আমরা অলরেডি বুঝে গেছি, এটা হচ্ছে আমাদের 1816 কেসেস। তো অর্ডারিং কস্ট দেওয়া আছে, এটা হচ্ছে $12। আর ক্যারিং কস্ট হচ্ছে আমাদের $4। হুম। দ্য নিউ প্রাইস শিডিউল ইন্ডিকেটস দ্যাট অর্ডার অফ লেস দেন 50 কেসেস উইল কস্ট $20 পার কেস, 50 to 70 কেস। আচ্ছা, এখানে আমাদের অর্ডারিং কস্ট আছে। অর্ডারিং কস্টের জিনিসটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের কি এইচ। তারপর মানে হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট এটা হচ্ছে, সরি, অর্ডারিং কস্ট ছিল আমাদের এস, আর হোল্ডিং কস্টটা হচ্ছে এইচ। ঠিক আছে। তো এখানে এন্ড দ্য নিউ প্রাইস শিডিউল ইন্ডিকেটস দ্যাট, আচ্ছা, এখানে কিছু জিনিস বলছে যে
আমরা যদি এই যে চার্ট আকারে আরো সুন্দরভাবে বোঝা যায়, 1 থেকে 45 49-এর মধ্যে যদি আপনি অর্ডার করেন প্রতিবার, তাহলে $20 হচ্ছে আপনার প্রাইস। কিন্তু 50 থেকে 79-এর মধ্যে যদি আপনার অর্ডার হয় প্রতিবারে, ধরেন আপনার এখানে ধরেন 55টা করে আপনি ওই যে ক্লিনজার আনেন, ঠিক আছে, কোথাও থেকে মজুত করার জন্য, তো এই এখন আপনি $18 পাবেন। বাট আপনি যদি 85টা আনেন, তাহলে কিন্তু আপনি $17 পাচ্ছেন। এই যে কমে যাচ্ছে প্রাইস, এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে আমাদের আসলে ডিসকাউন্ট। ঠিক আছে, তাই এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিটারমাইন করা অপটিমাল অর্ডার কোয়ান্টিটিটা আর টোটাল কস্টটা। ঠিক আছে, মানে টোটাল যে অপটিমাল কস্টটা ওটা আমাদের বের করতে হবে। তো অপটিমাল অর্ডার কোয়ান্টিটি ঠিক একদম আগের ফর্মুলাটাই, কারণ আমরা আসলে অপটিমাল অর্ডার কোয়ান্টিটির ক্ষেত্রে ওই পি পি এর জিনিসটা মানে বাদ দিয়ে করব। তো এখানে হচ্ছে আমাদের কিউ নটটা ডিরেক্ট 2DS/H এটা দিয়ে করে ফেলবেন। এরপর হচ্ছে আমরা ম্যানুয়ালি চেক করব, ঠিক আছে, পরবর্তীগুলো। দেখেন এখানে আমাদের কি আছে, এই যে 70 কেস পাইলাম আমি অপটিমাল কোয়ান্টিটি, তার মানে মিনিমামটা থাকবে, মানে একদম যেটা মিনিমাম হবে এটা পড়বে, এটা হবে এর পরের যেগুলো আছে এরপর থেকে। তো দেখেন TC 70, ঠিক আছে। আচ্ছা, তো এখানে টোটাল কস্ট টু পারচেস কেসেস ইয়ার এট রেট 70 কেসেস পার অর্ডার, ঠিক আছে। তো TC 70টা আমাদের কত আসে, তো 70 যদি হয় তাহলে কিন্তু আমার কি চেঞ্জ হবে, জাস্ট আমাদের পিটা চেঞ্জ হবে। তো আর বাকি সব সেম। এখানে কি বললো, কিউটা আমাদের যেহেতু 70, কিউ 70 বসায় দিবেন। আর এখানে ডি তো আমাদের ডিমান্ড টোটাল 816, এগুলো বসায় দিলাম। আর এখানে দেখেন চার্ট দেখেন, আমাদের 70 কার মধ্যে পড়ছে, 50 থেকে 70-এর মধ্যে, 50 থেকে 79-এর মধ্যে। তো তাইলে আমাদের এটা প্রাইসটা কত হবে, 18 18 ডলার। এই তো, তারপর আমরা ক্যালকুলেশন করে ফেললাম এখানে, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম যে এই যে অপটিমাল মানে ইকোনমিক যে অর্ডার কোয়ান্টিটিটা, ঠিক আছে, ওটা আনার কারণে আমার প্রাইস হচ্ছে এত। ঠিক আছে, আমরা এখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দিয়ে মানে কেন হয় না এটা একটু আমরা দেখবো। ঠিক আছে, কারণ আমরা তো এখানে একটা ডিসকাউন্ট পাচ্ছি। আগের ক্ষেত্রে তো আমার P/D সবারই সেম ছিল। এখন দেখেন 70-তে আপনি করলেন, জিনিসটা মানে দেখা গেল 14,968 আসলো। এখন একটা আরেকটু বেশি ধরেন সেকেন্ড যেই পয়েন্টটা, তো এখানে দেখেন এটা আমাদের বাদ, তার মানে উল্টা দিকে আর যাওয়ার দরকার নেই, সামনের দিকে থাকবে আমাদের মিনিমাম। তাহলে কি 80 থেকে 99-এর মধ্যে একটা পয়েন্ট দেখতে হবে। ধরেন আমরা ফার্স্ট পয়েন্টে দেখি 80, তো 80 যদি নেই, তখন কি হবে, জাস্ট আমার পিটা চেঞ্জ হবে, পি কত, 17 হয়ে যাবে। আর হচ্ছে কিউতে কত, কিউ যেহেতু পার অর্ডার মানে 80 করে দিচ্ছেন, তাহলে 80 বসাই দিবেন। এই তো এখানে আসে এত। তো তাইলে দেখা যাচ্ছে কি একটু কিন্তু কমলো। ঠিক আছে, তারপর হচ্ছে পরেরটা 100 আর মোর, তো 100তেই আমরা চিন্তা করি। তো 100তে কি হচ্ছে 100, আর আমাদের কি চেঞ্জ আসবে, পিতে পি হয়ে যাবে 16। এই তো, তো এটা দেখেন এটা কিন্তু সবচেয়ে কম আসতেছে আমাদের কিন্তু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির থেকে। এই এখন দেখা গেল যে সামনের কোন একটা জিনিসে ভ্যালু কম আসতেছে, কারণ এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট পাচ্ছি 100 থেকে বেশি কিনলে। এই যে জিনিসটা, এই দেখেন এটা যেহেতু আমাদের লোয়েস্ট হচ্ছে কস্ট, তাহলে এটা আমাদের কি অপটিমাল অর্ডার কোয়ান্টিটি। মানে এই তিনটার মধ্যে যেটার জন্য লোয়েস্ট আপনি তো এটা কিনবেন, মানে আপনার যেখানে কম খরচ লাগে, এই হচ্ছে বিষয়। তো এটাই কি একটু গ্রাফিক্যালি দেখাইছেন, ঠিক আছে। মানে 50 থেকে কম থাকলে কি হয়, তারপর হচ্ছে 50 থেকে 70-র মধ্যে হইলে কি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে 70 থেকে 80-র মধ্যে হইলে, তারপর এখানে 80 থেকে 100-এর মধ্যে, 100 থেকে এর মধ্যে, মানে এটা আর কি কমে যায় আস্তে আস্তে, কমতেছে কমতে কমতে আমরা 100-এ একদমই কম থাকে। তো এই জন্য আমরা এই গ্রাফটা আর কি নেই। আর দেখেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সবার ক্ষেত্রে আসলে সেম থাকবে, ঠিক আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সবার ক্ষেত্রে সেম থাকবে, যেহেতু এটার ক্যারিং কস্টটা আপনার চেঞ্জ হচ্ছে না, মানে এইস কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না। হোল্ডিং কস্ট যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে ইকোনমিক যে অর্ডার কোয়ান্টিটি আছে এটা আপনার সেমই থাকবে। ওই যে একটা বিন্দুতেই ছেদ করে, ওই যে গ্রাফিক্যাল দেখছিলাম, এটা এখানে অবশ্য লাগবে না, হ্যাঁ, যে একটু বুঝে নিন। আর ধরেন এই যে এখানে হইলো, এখানে আরেকটু এই পাশে আসবে, ধরেন এখানে ছেদ করলো, এই যে ছেদ বিন্দু বরাবর কিন্তু থাকতেছে সব। আর আমার এই যে ক্যারিং কস্ট একই হারে বাড়তেছে, একই হারে বাড়তেছে, আর অর্ডারিং কস্ট একই হারে কমতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেম জায়গায় থাকবে। বাট স্টিল দেন আমাদের হচ্ছে ওই যে ম্যানুয়ালি যদি আমরা চেক করি, দেখা গেল এই যে এখানে পাইতেছি আমি, তার মানে ইকোনমিক যে অর্ডার কোয়ান্টিটি এর পরে যেগুলো আছে এখানে কোথাও পাবো হচ্ছে আমরা ওই যে ডিসকাউন্টেড ডিসকাউন্টেড ভ্যালুর জন্য মিনিমাম কস্ট আর কি, ঠিক আছে।
আচ্ছা, তো এটা আশা করি ক্লিয়ার। এবার আসলে হচ্ছে আমরা এক্সাম্পল 2-এ যাই। তো এক্সাম্পল 2 কি বলছেন? এক্সাম্পল 2-এ একটু চেঞ্জ করছে। চেঞ্জটা কি করছে? চেঞ্জটা হচ্ছে এখানে কিন্তু ক্যারিং কস্টটা একই হারে বাড়ে না, এখানে ক্যারিং কস্টটা আলাদা আলাদা হয়। ঠিক আছে, এক আলাদা আলাদা হয়, তার মানে কি হবে? আলাদা আলাদা যদি হয়, তাহলে কিন্তু আমাদের আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেম পয়েন্টে থাকবে না। ঠিক আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি সেম পয়েন্টে না থাকে, তাহলে আমাদের কি একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন এক্সাম্পল 2, কোশ্চেনটা আগে পড়ি। দেখেন সার্জেস, সার্জ ইলেকট্রিক uses 4,000 toggle switches for switches a year. Switches are priced as follows: it cost approximately $30 to order and receive it. Carrying cost are 40% of the purchasing price per unit on an annual basis. Determine the optimal order quantity and the total annual cost. ঠিক আছে, তো এখানে দেখেন এটা পড়ে আমরা কি বুঝলাম। এটা হচ্ছে সার্চ যে ইলেকট্রিক, এটা একটা কোম্পানি। এখানে হচ্ছে 4,000 টগল সুইচ লাগে, মানে এক ধরনের সুইচ। এটা হচ্ছে 4,000 লাগে, ঠিক আছে, একটা ইয়ারে। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডিমান্ড। তারপর সুইচেস আর প্রাইসড অ্যাজ ফলোস: ইট কস্ট অ্যাপ্রক্সিমেটলি $30 টু অর্ডার, এই যে অর্ডারিং কস্ট আমাদের দেওয়া আছে, এটা yes। তারপর রিসিপ্ট ইট অ্যান্ড ক্যারিং কস্টটা কিন্তু আপনার অর্ডারের পরিমাণ অনুসারে চেঞ্জ হবে। 40% অফ পার্সেটিং পার্সেস, সরি, পার্সেস প্রাইস পার ইউনিট অন অ্যান অ্যানুয়াল বেসিস। ওকে, পার্সেস প্রাইস যত হবে ক্যারিং কস্ট হবে তার 40%। এখন পার্সেস প্রাইস তো আমাদের এখানে চেঞ্জ হয় যেহেতু আমরা ডিসকাউন্ট পাই। ধরেন আপনি 400, এখানে ধরেন 450টা কিনলেন, তাহলে এই রেঞ্জে পড়লো, তখন কিন্তু আপনার এটা $0.90। বাট আপনি যদি 550টা কিনেন, তাহলে কিন্তু এটা এই রেঞ্জে $0.85 হচ্ছে আপনার পার্চেসিং প্রাইস পার ইউনিট। তো তখন কিন্তু আপনার ক্যারিং কস্টও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে ধরেন আপনার যদি 450টা কিনেন, এখানে তো একটার জন্য হচ্ছে আপনার কত, পার্চেসিং প্রাইস 0.9, হ্যাঁ, $9। তো তাইলে আপনার হোল্ডিং কস্ট কিন্তু হবে কি, এটার 40%, মানে 40/100 ইন্টু 0.9। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বাট আপনি তাইলে আপনার হোল্ডিং কস্ট এখানে একরকম, কিন্তু আপনার যদি এটা পড়ে এখানে, মানে 550টা যদি আপনি কিনেন, পার অর্ডারে আনেন, আহ, তো তাইলে কি হবে? তাইলে হয়ে যাবে এই যে এখানে 0.85 হবে, এখানে 0.85 হবে, এখানেও 0.85 হবে। ঠিক আছে, এই যে 0.85, এখানে 0.85। তো দেখেন আপনার প্রায়, মানে প্রাইসও চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার হোল্ডিং কস্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন আপনি ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার হয়েছেন, কোশ্চেন ক্লিয়ার। তো এবার আসেন আমরা ম্যাথে যাই। ঠিক আছে, গ্রাফটা আমরা একটু পরে দেখি, আগে আমরা ম্যাথটা করি। আচ্ছা, তো ফাইন্ড দ্য মিনিমাম পয়েন্ট ফর ইচ প্রাইস স্টার্টিং উইথ লোয়েস্ট প্রাইস আনটিল ইউ লোকেট এ ফিজিবল মিনিমাম পয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, এটা হচ্ছে ফিজিবল মিনিমাল পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটা আসলে কি, এটা একটু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা আমরা কি জানি? আমরা জানি যে ওই যে আমাদের যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যে আমরা বের করব, তো ওই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করার জন্য আমার কিন্তু হোল্ডিং কস্ট লাগে। ঠিক আছে, তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার জন্য আমার হোল্ডিং কস্ট লাগে। তো হোল্ডিং কস্ট এতদিন আমার, বা হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট এতক্ষণ কিন্তু আমার মানে কনস্ট্যান্ট ছিল, আগে কিন্তু কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে দেখেন এই যে প্রাইস অনুসারে, ধরেন প্রাইস 0.90, হোল্ডিং কস্ট হয়ে গেছে 0.36। প্রাইস 0.85, হোল্ডিং কস্ট হয়ে গেছে 0.34। এই যে চেঞ্জ হচ্ছে। তো এখন আপনি ধরেন হোল্ডিং কস্ট, মানে প্রাইস হচ্ছে আপনার 0.80, মানে আপনি 1,000 থেকে বড় কিছু কিনলেন। হ্যাঁ, তো 1,000 থেকে বড় কিছু যদি কিনেন, তো এখন আপনার প্রাইস হচ্ছে 0.80, তো এর জন্য হোল্ডিং কস্ট হচ্ছে 0.32। তো এর জন্য কি করলেন আপনি? অপটিমাল অর্ডার কোয়ান্টিটি বের করলেন। ওই যে 2DS, এস তো আমাদের সেমই থাকে, ওটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার প্রয়োজন নেই। বাট আমাদের কি হয়, এইচটা চেঞ্জ হয়। তো এখন এইচ কত হবে আমাদের? 0.80 হলে 0.32 হবে। এ তো বসাই দিলাম, তাহলে 866 সুইচেস আমরা এটা পেলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিনিমাম পয়েন্ট। তো এটা কত আমাদের? দেখেন এখানে কিন্তু ইচ, আচ্ছা, তো এখানে একটা বিষয় একটু কিন্তু খেয়াল করেন। ঠিক আছে,